মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখিয়েছিল সাধারণ মানুষকে, যে ক্ষমতায় আসলে বন্ধ কলকারখানা খুলে দেব, ক্ষমতায় আসলে বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করব, তো ক্ষমতায় আসলে নারী নিরাপত্তা সুনিশ্চিত করব, নিরপেক্ষ প্রশাসন চালাবো, তো এই রকম স্বপ্ন দেখিয়েছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নগুলো দেখিয়েছিল সাধারণ মানুষকে, স্বপ্নগুলো ভঙ্গ হয়েছে, স্বপ্ন ভঙ্গ। তো প্রার্থী নির্বাচন যদি ঠিকঠাক না হয় তাহলে ভোট কিন্তু অন্য পার্টিতে চলে যায়। কেন্দ্রের নিয়োগ বন্ধ করে রেখেছে, সমস্ত ডিপার্টমেন্টের নিয়োগ বন্ধ। নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র শিল্পপতি আদানি আম্বানিদের জন্য কাজ করে। আজকে বিহারে 1 টাকার বিনিময়ে 1000 একর জমি দিয়ে দিল আদানিদেরকে, আসামে জমি দিয়ে দিল, ছত্তিশগড়ে জমি দিয়ে দিল। ল্যান্ড কয়লা খনি কে তুলবে? আদানি তুলবে। দেনা করে নিশ্চয়ই কর্মসংস্থান প্রকল্প চলবে না। আমরা মনে করছি যে মনরেগা আইন বদলের সঙ্গে সঙ্গে এই আইনটা পুরো মুখ থুবড়ে পড়বে, এটা প্রচার সর্বস্ব। আপনাকে এটা ভাবতে হবে যে যত রকম সিবিআই ইডি তদন্ত বাংলার বুকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে তদন্ত করছে, এই তদন্তগুলোর রেজাল্ট 22,000 কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি, সারদা সহ বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারিতে 14 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করেছিল যাতে সিবিআই এনকোয়ারি না হয়। সিবিআই এনকোয়ারির জন্য আবেদন করেছিলেন, লড়াই করেছিলেন আব্দুল মান্নান, কংগ্রেস নেতা। কেস লড়েছিলেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিবিআই ইডি বলতে পারবে যে আমরা টাকা ফেরত দিই? কয়লা পাচার কাণ্ডে সিবিআই কোথায়? অনুপ মাঝি থেকে শেষ হয়ে গেল। গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলে গিয়ে শেষ হয়ে গেল। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল বাংলায়, 26,000 পরিবার অনাথ হয়ে গেল। আজকে যারা টাকা নিয়ে চাকরি দিল তাদের শাস্তি হলো? সিবিআই তাদের শাস্তি দিল? পারবে না, দিল না। সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী অঙ্গুলি হলেন ছাড়া এতগুলো ছেলেদের চাকরি চলে গেল, পুরো নিয়োগ জমি। কারা শাস্তি পেল? আরজি কর মামলা কে শাস্তি পেল? প্রত্যেক জনের বাড়ি সিবিআই ইডি যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে আসা, এটা হচ্ছে ভোট পোলারাইজ করা। ধর্মীয় মেরুকরণের পাশাপাশি রাজনৈতিক মেরুকরণ হয়ে গেল। এই 27 বছর ধরে কন্টিনিউয়াস তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে যাচ্ছে। তা সত্ত্বেও আজকের দিনেও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে একটা পক্ষ নিয়ে নেয়। নির্বাচন আসলেই বা সারা বছরই এখন মিডিয়া একটা পক্ষ। কংগ্রেসকে দেখবেন কোনো জায়গায় দেয় না। এই টেলিভিশন চ্যানেল বলুন আর খবরের কাগজ বলুন, একটা কোনায় খবরের কাগজের কংগ্রেসের জায়গা হয়, তাও না দিতে পারলে বাঁ হাতে পুজো করার মতো। কিন্তু এদিকে দেখবেন আমাদের মুর্শিদাবাদ, আমাদের মালদা, আমাদের উত্তর দিনাজপুরে আমাদের ব্যাপকভাবে সংগঠনে ঢল নামছে। তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে কংগ্রেসের যোগদান রেগুলার হচ্ছে, কিন্তু সেগুলো মিডিয়া দেখায় না। আমি খুব স্পেসিফিক্যালি যদি এখন কংগ্রেস একজন কোনো কর্মী বা কংগ্রেস সমর্থক এই ভিডিওটা দেখেন, আমি তাদের জন্য খুব স্পেসিফিক্যালি তোমাকে প্রশ্ন করছি যে এই মুহূর্তে 2026-এর নির্বাচনে কংগ্রেস কতটা শক্তিশালী? আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি যে আপনারা অনেক দিন হলো কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এবার নিশ্চিন্ত মনে কংগ্রেসকে ভোট দিন, ভরসা করে ভোট দিন। এই ভোটে আমাদের জয় হবে, এটা আমরা ধরে নিচ্ছি। যে আমরা লড়াই করছি, আমার নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে কংগ্রেসের, নতুন জেনারেশন এগিয়ে আসছে কংগ্রেসের ঝান্ডা ধরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভবানীপুরে। এবার এই ভবানীপুর ভোট রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। তার কারণ ভবানীপুর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব কেন্দ্র। কিন্তু আমরা যদি 24 সালের রেজাল্ট দেখি, এই কেন্দ্রটা কিন্তু বলা হতো তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। তার আগে এটা কংগ্রেসেরও খুব শক্ত ঘাঁটি ছিল। কিন্তু 2024-এর ইলেকশনের নিরিখে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে এখানের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি শক্তি বাড়িয়েছে। ঠিক কেন হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব কেন্দ্রে অ্যান্টি ইনকামবেন্সি বা অন্য কোনো কারণ যে কারণে বিরোধীরা শক্তিশালী হচ্ছে, তা সেটাই আলোচনা করব আজকে। বিরোধী বলতে আমরা আলোচনা করব যে শুধু বিজেপি নয়, আমরা আলোচনা করব আজকে যে কংগ্রেস, জাতীয় কংগ্রেস এই বিধানসভায় বা এই এরিয়ায় ঠিক কতটা পজিশনে রয়েছে, শক্তিশালী পজিশনে বা কিরকম পজিশনে। এবং তার জন্য আজকে আমি পেয়ে গেছি আমার আলোচনায়
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদকে। তাহলে আসুন প্রদীপদার সাথে একটু আলোচনা করি। তো এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের সাথে। ভিডিওটা শুরু করার আগে আমি দুটো কথা একটু আপনাদের বলে দিতে চাই। এই ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ আমরা মূলত স্থানীয় ইস্যু নিয়ে কথা বলবো। সো আমি চ্যাপ্টার দিয়ে দেবো, আপনারা চ্যাপ্টার দেখে দেখে দেখতে পারেন ভিডিওটা, যদি আপনাদের মনে হয় যে পাটে পাটে দেখবেন, এটা একটা অপশন আছে। আর দ্বিতীয় রিকোয়েস্টটা করে নেবো, সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করে অতি অবশ্যই পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে এই কথাগুলো সাধারণ মানুষ অব্দি পৌঁছায় বেশি বেশি করে। এবং আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক পেজকে ফলো করতে পারেন, যাতে আমরা আরেকটু বেড়ে উঠতে পারি। তো প্রদীপ দা, তোমাকে স্বাগত। প্রদীপ দা, প্রথম যে প্রশ্নটা তোমাকে আমি করব সেটা হচ্ছে যে আমরা দেখলাম 24-এর ইলেকশনে, যেখানে 14তেও যদি আমি দেখি তাহলেও কিন্তু এই জায়গাটা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। এখানে সাংসদ ছিলেন মালা রায়, তিনি পরে তৃণমূলে গেছেন, এবং 14 সালের পর থেকেই যদি আমরা দেখি, সেটা 19 হতে পারে, তারপরে নির্বাচনগুলো দেখতে পারি, সেখানে কিন্তু আমরা দেখছি বিজেপি এখানে কিন্তু ক্রমশ শক্তি বিস্তার করছে। আমি তোমাকে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে মানুষ তৃণমূলের থেকে সরে যাচ্ছে কেন এই এলাকায়, যদি আমি স্পেসিফিক্যালি বলি, যেহেতু ভবানীপুর এলাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা। প্রথম কথা বলে রাখি, মালা রায় সাংসদ ছিলেন না, মালা রায় কাউন্সিলর ছিলেন, এবং কাউন্সিলর থাকা অবস্থায় উনি তৃণমূলে চলে গেছেন, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তো আমাদের এখানে ভবানীপুরে বিশেষ করে 8খানা ওয়ার্ড আছে। এই ভবানীপুরের মানুষ কিন্তু কংগ্রেসি ঘরানার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বোঝাতে পেরেছিল যে তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস, সিপিএম এর বিরুদ্ধে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে, সিপিএম কে মমতা বন্দ্যোপাধ্যায় হারাতে পারে। এটা মানুষকে বোঝাতে পেরেছিল, মানুষ বুঝেছিল। তাই কংগ্রেসি মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানুষগুলোকে ধরে রাখতে পারছে না, পারিনি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখিয়েছিল সাধারণ মানুষকে, যে ক্ষমতায় আসলে বন্ধ কলকারখানা খুলে দেব, ক্ষমতায় আসলে বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করব, তো ক্ষমতায় আসলে নারী নিরাপত্তা সুনিশ্চিত করব, নিরপেক্ষ প্রশাসন চালাবো, তো এই রকম স্বপ্ন দেখিয়েছিল। তো আমরা সিপিএম এর সরকার অপদার্থতার জন্যই সাধারণ মানুষ কিন্তু কংগ্রেস মমতার সঙ্গে জোট করেই একটা গভর্নমেন্ট করেছিল তৃণমূল পশ্চিমবাংলায়। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নগুলো দেখিয়েছিল সাধারণ মানুষকে, স্বপ্নগুলো ভঙ্গ হয়েছে, স্বপ্ন ভঙ্গ হয়েছে। ফলে আজকের ডেটে লোকসভা নির্বাচনে এখানে আমরা ক্যান্ডিডেট ঠিক মতো দিতে পারিনি। 19-এ লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী বহিরাগত ছিল লন্ডন থেকে, সেখানে আমাদের মানুষ আমাদের ভোট দেয়নি। পরবর্তীকালে বিধানসভায় ভবানীপুরে উত্তর কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল, সাদাব খানকে প্রার্থী করেছিল, মানুষ ক্যান্ডিডেটকে পছন্দ হয়নি, ফলে মানুষ ভোট অন্য জায়গায় চলে গেছে। এখন আজকের ডেটে ভবানীপুর বিধানসভায় 8খানা ওয়ার্ড আছে। 8খানা ওয়ার্ডের মধ্যে 5খানা ওয়ার্ডে অ্যান্টি ইনকমবেন্সি ভোট বিজেপির দিকে চলে গেছে। মানে ভোট দেওয়ার জন্য তো একটা প্রার্থী লাগবে, তো প্রার্থী নির্বাচন যদি ঠিকঠাক না হয় তাহলে ভোট কিন্তু অন্য পার্টিতে চলে যায়, ক্ষোভের ভোট, হ্যাঁ, ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হয়ে যায়। তো বিজেপিও সেরকমভাবে এখানে প্রার্থী দিতে পারিনি, কারণ ভবানীপুরের ইনবর্ন কেউ বিজেপি সেরকমভাবে করে না, যদি বা কেউ করে লুকিয়ে চুরিয়ে করে, কিন্তু মানুষ কিন্তু মমতা বিরোধী ভোট বিজেপি হারাতে পারবে তৃণমূলকে, তাই বিজেপির দিকে চলে যাচ্ছে। তো ফলে একটা পোর্শন মানুষ তৃণমূলকে পছন্দ করে না বলে, তৃণমূলকে পরাস্ত করতে চায় বলে সেই ভোটগুলো বিজেপির দিকে চলে যাচ্ছে। আমরা সেই সমস্ত কংগ্রেসি ঘরানার, বামপন্থী ঘরানার মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই ভোটগুলো বিজেপিতে না গিয়ে কংগ্রেসে নিয়ে আসুন, কারণ বিজেপিতে ভোট দিয়ে কোনো লাভ হবে না। এই তো 74টা এমএলএ জিতেছিল,
19-এ 18টা সাংসদ পেয়েছিল বিজেপি, 77 এমএলএ। 77টা এমএলএ পেয়েছিল। এবারে লোকসভা নির্বাচনে 24-এ 12টা সাংসদ পেয়েছে। সুতরাং বিজেপি বলছে ক্ষমতায় আসলে বাংলাকে সোনায় দিয়ে মুড়ে দেবে। এটা নরেন্দ্র মোদীর ভাষণ। সিঙ্গুরে শিল্প হবে বলে, সিঙ্গুরে শিল্প হবে। তো তোমাকে শিল্প করতে কে বারণ করেছে? কেন্দ্রে তো নরেন্দ্র মোদী সরকার আছে, এখানে তো 70-72টা এখনো পর্যন্ত বিধায়ক আছে। যেখানে বিধায়ক নির্বাচন হয়েছে, মানুষগুলো বিধায়ক বিজেপিকে নির্বাচিত করেছে, সেখানকার মানুষরা কি পেল? সেখানকার মানুষ তো কিছু পায়নি। নরেন্দ্র মোদীকে কেউ মাথার দিব্যি দেয়নি যে শিল্প করতে পারবে না, কারখানা করতে পারবে না, মানুষদের চাকরি দিতে পারবে না, কর্মসংস্থান। কেন্দ্র বারবার বলে যে রাজ্য জমি দিচ্ছে না। না না, ওসব ভুল কথা। কেন্দ্রের নিয়োগ বন্ধ করে রেখে দিয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের নিয়োগ বন্ধ। নরেন্দ্র মোদী সরকার শুধুমাত্র শিল্পপতি আদানি আম্বানিদের জন্য কাজ করছে। আজকে বিহারে 1 টাকার বিনিময়ে 1000 একর জমি দিয়ে দিল আদানিদেরকে, আসামে জমি দিয়ে দিল, ছত্তিশগড়ে জমি দিয়ে দিল। ল্যান্ড কয়লা খনি কে তুলবে? আদানি তুলবে। শিল্প কে করবে? আদানি করবে। আজকে দেউচা পাচামি ও মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছে আদানিদের হাতে। আজকে পোর্ট, আমাদের বন্দর তুলে দিচ্ছে আদানিদের হাতে। সুতরাং কলকাতা বিমানবন্দর বলুন, পোর্ট বলুন, হ্যাঁ, সমস্তটাই আদানি আম্বানিদের হাতে চলে যাচ্ছে। আজকে সাধারণ মানুষ কোথা থেকে চাকরি করবে? মানুষের হ্যান্ড টু মাউথ না। কিন্তু তুমি যেটা বলছো, এই আমরা রিসেন্টলি দেখেছি ভিভি রামজি বলে একটা প্রকল্প এনেছে, যেখানে 100 দিনের কাজকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে তো তোমরাও বিরোধিতা করেছো। এখানেই তো ধাঁধা লুকিয়ে আছে নরেন্দ্র মোদী। আজকে মনরেগাতে কি ছিল? মনরেগাতে ছিল কেন্দ্র সরকার সমস্তটাই বিনিয়োগ করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে রাজ্য সরকার। সাধারণ মানুষ কাজ চাইলে তাকে 100 দিনের কাজ দিতে হবে। কাজ যদি না দিতে পারো, তুমি তাকে ক্যাশ টাকা দিতে হবে। সুতরাং এগুলো ছিল। আজকে ওটা আইন করে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছিল কাজের অধিকারকে, সাংবিধানিক মনমোহন সিংজি। আজকে ভিভি রামজিতে কি আছে? ভিভিজি রামজিতে 100 দিনটা 125 দিন করেছে। এবার বলেছে যে কেন্দ্র 60% দেবে, রাজ্য সরকার 40% টাকা বিনিয়োগ করবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সরকার যদি মনে করে যে এই কাজটা করতে হবে, তখন সেখানে মানুষ কাজ পাবে। যদি সরকার মনে করে যে এই কাজটা করার দরকার আছে, তখন এই কাজটা করবে। বাধ্যতামূলক নয় যে আমাকে তাকে কাজ দিতেই হবে। আর একটা জিনিস আপনাকে পরিষ্কার করি, আজকে 274 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকারের দেনা, রাজ্যের দেনা 8.5 লক্ষ কোটি টাকা। এই টাকাগুলো যদি কর্মসংস্থানে ব্যয় করে ভিভি রামজি, 125 দিন যদি সারা পশ্চিমবাংলার মানুষকে কাজ দিতে হয়, লক্ষ লক্ষ কোটি টাকা লাগবে। এই টাকাটা কে দেবে? ধার করে নিয়ে আসবে, বিশ্বব্যাংক থেকে টাকা নিয়ে আসবে ধার করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো দেনার ওপরে চলছে, 8.5 লক্ষ কোটি টাকা দেনা করে নিশ্চয়ই কর্মসংস্থান প্রকল্প চলবে না। আমরা মনে করছি যে মনরেগা আইন বদলের সঙ্গে সঙ্গে এই আইনটা পুরো মুখ থুবড়ে পড়বে। এটা প্রচার সর্বস্ব, এটা নরেন্দ্র মোদী প্রচার সর্বস্ব হয়ে গেল যে মনরেগাকে বাতিলও করা হলো, ও নিজের মতো করে এটা চলবে। আজকে বলুন তো, 100 দিনের কাজের প্রকল্পে যে পশ্চিমবাংলায় যে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতিতে কজন লোক অ্যারেস্ট হয়েছে, কজন লোক গ্রেপ্তার হয়েছে, কাকে কাকে শাস্তি দেওয়া হয়েছে, আজকে সেটা নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারবে না, সিবিআই ইডি দেখাতে পারবে না। কারণ এই আইন বদলের সঙ্গে সঙ্গে আমরা মনে করি এই দুর্নীতিটাও ঢাকা হয়ে গেল। আজকে নরেন্দ্র মোদী সরকার, বিজেপিকে সাধারণ মানুষ কেন ভোট দেবে? আজকে পশ্চিমবাংলায় পুলিশের ওপর আস্থা নেই বলে সাধারণ মানুষ কথায় কথায় সিবিআই চায়, ইডি চায়। এখন আর দেখবেন চাইছে না। কেন? সিবিআই ইডি যত তদন্ত করছে, ও কেন্দ্রের নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে প্রদীপের আলোয় নেবার জন্য যেমন হাত জোর করে আমরা রাখি না, তেমনি একদিকে নরেন্দ্র মোদীর হাত, একদিকে অমিত শাহের হাত কিছুতেই প্রদীপটাকে নিমতে দেবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতন চাইবে না। আপনাকে এটা ভাবতে হবে যে যত রকম সিবিআই ইডি তদন্ত বাংলার বুকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিরুদ্ধে তদন্ত করছে, এই তদন্তগুলোর রেজাল্ট 22,000 কোটি টাকা
চিটফান্ড কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি, সারদা সহ বিভিন্ন চিটফান্ড কেলেঙ্কারিতে 14 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করেছিল যাতে সিবিআই এনকোয়ারি না হয়। সিবিআই এনকোয়ারির জন্য আবেদন করেছিলেন, লড়াই করেছিলেন আব্দুল মান্নান, কংগ্রেস নেতা। কেস লড়েছিলেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তখন বাম কংগ্রেস জোটে ছিল। তো সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছিল সিবিআই তদন্ত। আজকে সিবিআই তদন্ত চিটফান্ড কেলেঙ্কারির অবস্থাটা কি এটা জানতে হবে। সিবিআই বলেছিল টাকা উদ্ধার করে গরিব মানুষের কাছে 22,000 কোটি টাকা স্ক্যাম সাধারণ মানুষকে দিতে। সাধারণ মানুষ বলবে যে আমি চিটফান্ড কেলেঙ্কারি থেকে কত টাকা ফেরত পেয়েছি? দাবি করতে সিবিআই ইডি বলতে পারবে যে আমরা টাকা ফেরত দিয়েছি, শাস্তি দিয়েছি? চিটফান্ড কেলেঙ্কারিতে মুখ থুবড়ে পড়েছে সিবিআই। কারণ কি? তদন্ত বাড়তে এগোতে দেবে না। আজকে দেখুন কয়লা পাচার কাণ্ড, যত হই হই সব টিভিতে হয়। কয়লা পাচার কাণ্ডে সিবিআই কোথায়? অনুপ মাঝিতে গিয়ে শেষ হয়ে গেল। গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলে গিয়ে শেষ হয়ে গেল। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল বাংলার মধ্যে। 26,000 পরিবার অনাথ হয়ে গেল। আজকে যারা টাকা নিয়ে চাকরি দিল তাদের শাস্তি হলো? সিবিআই তাদের শাস্তি দিল? পারবে না, দিল না। সরকার, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী অঙ্গুলি হলেন ছাড়া এতগুলো ছেলেদের চাকরি চলে গেল। কারা শাস্তি পেল? পুরো নিয়োগ দুর্নীতিতে কারা শাস্তি পেল? আরজিকর মামলা কে শাস্তি পেল? কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছিল, ফলাও করে ব্রেকিং নিউজ হচ্ছিল যে তথ্য প্রমাণ লোপাটের জন্য সিবিআই আরজিকরের প্রিন্সিপালকে অ্যারেস্ট করেছে, টালাবারকে ওসিকে অ্যারেস্ট করেছে। পরবর্তীকালে দেখা গেল তথ্য প্রমাণ লোপাট হয়নি, সব ছাড়া পেয়ে গেল ওই কেসে। কিন্তু সঞ্জয় রায় একাদশী, সিবিআই নিজেই বলেছিল যে একটা এই হত্যা, খুন, ধর্ষণ মামলা 33 মিনিটে 31টা ক্ষত করে 8 ঘন্টার মধ্যে তাকে খুন করে ধর্ষণ করে একজনের পক্ষে সম্ভব হয়। তাহলে আমরা আরজিকর মামলা কি দেখলাম? সুতরাং সারা বাংলায় দুর্নীতিতে ভরে গেছে। রেশন দুর্নীতি, খাদ্যমন্ত্রীকে জেলে যেতে দেখেছি, তারপরে বেরিয়ে এসছে। শাস্তি কি হলো? মামলা কি হলো? পানিশমেন্ট কি হলো? সুতরাং বিজেপি কখনোই চাইবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখানে জোরতোরভাবে লাগে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখানে সরকারের পতনই হয়ে যায় তাহলে বাম কংগ্রেসরা উঠে আসবে, ঠিক আছে? তো বিজেপির কোনো লাভ হবে না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দেবে। আজকে দেখবেন না যে গত বছরই লোকসভা নির্বাচনের আগে হাইকোর্টের বিচারপতি জয়েন করলেন বিজেপিতে, সাংসদ হয়ে গেলেন। তার বক্তব্যগুলো শুনুন। সে তো গেছিল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, সে এখন বিজেপির উল্টো সুরে কথা বলছে কেন? কারণ তারা দেখেছে তিনি একজন শিক্ষিত মানুষ, অ্যাডভোকেট এবং বিচারপতি, দেখছেন যে কোনো জায়গায় ক্ষেত্রে লড়াই হচ্ছে না। যেগুলো হচ্ছে আইওয়াস, এই যে প্রতীক জৈনের বাড়িতে সিবিআই ইডি যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে আসা, এটা হচ্ছে ভোট পোলারাইজ করা। ধর্মীয় মেরুকরণের পাশাপাশি রাজনৈতিক মেরুকরণ হয়ে গেল। টেলিভিশন চ্যানেলে কেন গেল প্রতীক জৈনের বাড়িতে সেটা ধামাচাপা পড়ে গেল। ইডির সামনে থেকে ফাইল নিয়ে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই শিরোনামে চলে গেল। যতদিন মামলা চলবে হাইকোর্ট, ততদিন খবর হবে বিজেপি তৃণমূল, বিজেপি তৃণমূল। কিন্তু তৃণমূল ইডি যে কেন গেল প্রতীক জৈনের বাড়িতে, যে 20 কোটি টাকা হাওয়ালার মাধ্যমে খরচা হয়েছিল গোয়া নির্বাচনে, যেখানে কংগ্রেসকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস গোয়াতে সব শাসনে প্রার্থী দিয়েছিল, সেখানে 20 কোটি টাকা ওখানে খরচা হয়েছিল। তো এতদিন পরে কে ইডির ঘুম ভাঙলো নাকি? নির্বাচন আসলেই ইডি, সিবিআই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তেড়ে ফুড়ে নাবে। সাধারণ পশ্চিমবাংলার আম আদমিকে বোঝানোর চেষ্টা করে বিজেপি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলার জন্য বিজেপি এইসব ইডি আর সিবিআই কে লাগাচ্ছে, তা নয়।
ভোটটাকে তৃণমূল কংগ্রেসের যে ইনকমবেন্সি আর অ্যান্টি ইনকমবেন্সি ভোট সাধারণ মানুষের কাছে লড়াই করার জন্য ওরা একটা মিডিয়ার মাধ্যমে, খবরের কাগজের মাধ্যমে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, খবরের মাধ্যমে প্রচার করে দেয় যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু সেই লড়াইটা ফেক লড়াই। একটা নতুন হাসপাতাল এসছে, এই যে কল্যাণীতে এইমস হাসপাতাল, সেটা প্রিয়রঞ্জন দাসমুন্সির, মনমোহন সিং এর অবদান। গোলাম নবী আজাদ ছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী। তো রায়গঞ্জে না হয় ওটাকে টেনে নিয়ে এসে কল্যাণীতে পড়েছে। এটা তো বিজেপির অবদান নয়। মেট্রো রেল কংগ্রেসের অবদান। মেট্রো রেলকে এবার সম্প্রসারণ চারদিক দিয়ে হতে পারে, সেই প্রকল্প বিজেপির নয়। সেও তো জমি জটে মাটির তলা থেকে হাওড়া থেকে যাবে, সেটা প্রিয়রঞ্জন দাসমুন্সি ঘোষণা করে গেছিলেন, টাকা স্যাংশন করে গেছিলেন। চলো, অনেক বকর বকর হয়েছে, এবার চা খেতে যাই। প্রদীপ দা বলেছে তাই না তো করা যাবে না, তবে আমরা দুজন না, আপনারাও আসুন। প্রদীপ দা, তোমাকে যে প্রশ্নটা করব এখন, সেটা হচ্ছে যে দক্ষিণ কলকাতা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, এবং আমরা যদি অতীতে দেখি তাহলে কিন্তু কলকাতাতেই কংগ্রেসের একটা খুব স্ট্রং সংগঠন ছিল। এই মুহূর্তে যদি আমি তোমাকে প্রশ্ন করি স্পেসিফিক্যালি দক্ষিণ কলকাতার বেসিসে, তাহলে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের সংগঠনটি কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন, দক্ষিণ কলকাতা একটা এমন জায়গা, দক্ষিণ কলকাতা ক্ষতিটা আমাদের করেছিলেন কংগ্রেস ভাগের সময়। যখন 98 সালে কংগ্রেস দলটা যখন ভাগ হলো, যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হলো, সেই সময় সমস্ত দলটাই হাইজ্যাক হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের সময়। কংগ্রেসে পড়েছিলেন সৌগত রায়, পার্থ রায় চৌধুরী, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, ভবানীপুরের এমএলএ সৌগত রায়, এছাড়া সবাই মোটামুটি তৃণমূলে চলে গেলেন। 2000 সালে যখন পুরসভা নির্বাচনে লড়াই হলো, পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে 2000 সালে জোট করলেন। পুরসভা নির্বাচনে তৃণমূল বিজেপির সঙ্গে জোট করে পুরসভা দখল করলেন। সুব্রত মুখার্জি মেয়র হলো, আর মীনা দেবী পুরোহিত বিজেপি থেকে ডেপুটি মেয়র হলো। 5 বছর ক্যালকাটা কর্পোরেশনের সুব্রত মুখার্জি চালালেন। সেই সময় দেখা গেল যে কংগ্রেসের ক্ষতিটা সেই সময় হয়ে গেছে, যে সমস্ত ছেলের লোকরা বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ হলো, কাউন্সিলর হয়ে গেল পাড়ায় পাড়ায়, পুরো বোর্ড গঠন হলো। এবার উন্নয়নমূলক কাজকর্ম সুব্রত মুখার্জি সময় কলকাতা পুরসভায় যা হওয়ার সুব্রত মুখার্জির সময় হয়েছিল। তারপর আর সেরমভাবে কলকাতা শহরের উন্নয়ন যা কাজ সুব্রত মুখার্জি করে গেছিল। এবার সংগঠনের ক্ষতিটা সেই সময় হয়েছিল। ঠিক 2000 পুরসভা নির্বাচন হয়ে গেল, পরে 2001-এ কলকাতা শহর থেকে আবার কংগ্রেসে ভাঙন হয়ে গেল। সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, তাপস রায়, 3 জনে তৃণমূলে চলে গেল একসঙ্গে, আবার এক ঝাঁক লোক নিয়ে বেরিয়ে গেল। তো এইভাবে করতে করতে বারবার তৃণমূল কংগ্রেসে চলে গেল। জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট যেই হচ্ছে সেই তৃণমূলে চলে গেল। পার্থ রায় চৌধুরী জেলা কংগ্রেস প্রেসিডেন্ট, চলে গেল তৃণমূলে। নির্বেদ রায়কে করলেন জেলা সভাপতি, নির্বেদ রায় চলে গেলেন তৃণমূল কংগ্রেসে। মালা রায়কে করলেন জেলা কংগ্রেস সভাপতি, মালা রায় দলবল নিয়ে আবার তৃণমূলে চলে গেলেন, সুতরাং এমপি হয়ে গেলেন তৃণমূলে গিয়ে। সুতরাং দলের ভাঙনটা মানে কন্টিনিউয়াস হয়েছে, যে শুধু ভাঙন একবার হয়ে গেল তা নয়, কন্টিনিউয়াস। এই 22-27 বছর ধরে কন্টিনিউয়াস তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে যাচ্ছে। তার সত্ত্বেও আজকের দিনেও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে। অন্তত সমস্ত ওয়ার্ডে আমাদের কংগ্রেসের পতাকা আছে, আমাদের ম্যাক্সিমাম তোমার ওয়ার্ডে আমাদের কংগ্রেসের অফিস আছে, আমাদের কংগ্রেসের সংগঠন আছে, যুব কংগ্রেস আছে, ছাত্র পরিষদ আছে, মহিলা কংগ্রেস আছে, আইএনটিইউসি আছে। সমস্তকে নিয়েই আমরা দক্ষিণ কলকাতায় আমরা এগিয়ে চলেছি। এখন মানুষ যদি কংগ্রেসকে সমর্থন করে তাহলে কংগ্রেস আবার ফ্লারিশ হবে। আমি এখানে পর্যন্ত একটা প্রশ্ন তোমাকে করব, যে তুমি যে কথাটা বললে যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি দক্ষিণ কলকাতা কিন্তু যে কোনো ইস্যুতে রাস্তায় থাকে, ম্যাক্সিমাম ইস্যুতে রাস্তায় থাকে তোমার নেতৃত্বে। এবং এটাও আমরা দেখেছি যে কিছুদিন আগেও যখন এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে, তখন BLA 2 বা BLA 1 কার্যত দক্ষিণ কলকাতায় অনেক বেশি, মানে সবচেয়ে বেশি বোধহয় যদি দেওয়া হয়ে থাকে যে জেলাগুলোর মধ্যে দক্ষিণ কলকাতার। আমি বলছি যে এই
এতটা ভাঙনের সময় তুমি কিভাবে জেলাটাকে রেখেছো বা কিভাবে তুমি চলছো, যেটার জন্য এখনো পর্যন্ত দক্ষিণ কলকাতায় কিন্তু একটা সংগঠন দেখা যায়, এটা কিভাবে? দক্ষিণ কলকাতায় তৃণমূলের পক্ষে যেমন লোক আছে, তৃণমূলের বিপক্ষেও লোক আছে। তৃণমূলের বিপক্ষে লোকটা বেশি, কিন্তু এই অ্যান্টি ইনকমবেন্সি ভোটটা যারা মিডিয়ার ওপর নির্ভর করছে মানুষ শিক্ষিত মানুষ বা এই বিল্ডিং এর মানুষ, এই বস্তি অঞ্চলের মানুষ, শিক্ষিত অশিক্ষিত সবাইকে মিলিয়েই হচ্ছে অ্যান্টি ইনকমবেন্সি ভোট। অ্যান্টি ইনকমবেন্সি ভোটটা এই মিডিয়া যাহা চকচক করে তাই শোনা, ছাপা অক্ষরে যেটা বেরোয় সেটাই সত্যি। সুতরাং মিডিয়া একটা পক্ষ নিয়ে নেয়। নির্বাচন আসলেই বা নির্বাচন সারা বছরই এখন মিডিয়া একটা পক্ষ। কংগ্রেসকে দেখবেন কোনো জায়গায় দেয় না, এই টেলিভিশন চ্যানেল বলুন আর খবরের কাগজ বলুন, একটা কোনায় খবরের কাগজের কংগ্রেসের জায়গা হয়, তাও না দিতে পারলে বাঁ হাতে পুজো করার মতো। সুতরাং মিডিয়া যাকে মানে হাইপ দেয়, খবরের কাগজে দেয়, টেলিভিশন চ্যানেলে দেয়, মানুষ ওই এখনো সেটাই বিশ্বাস করে। শিক্ষিত মানুষ সকালবেলায় খবরের কাগজ, এখন দেখবেন খবরের কাগজে পড়ার চলই কমে গেছে। খবরের কাগজগুলো বিক্রি বন্ধ হয়ে প্রায় বন্ধ হওয়ার মুখে। ছোট ছোট কাগজগুলো লড়াই করছে টিকে থাকার জন্য, বড় কোনো কাগজ হয়তো অনলাইনে পড়ে নিচ্ছে। সুতরাং টেলিভিশন চ্যানেলে আজকে যে খবর দেখিয়ে দিচ্ছে, আগামীকাল কাগজে সেটা বেরোচ্ছে। সুতরাং কাগজ পড়ার ইন্টারেস্টটাই মানুষ হারিয়ে ফেলছে, সেটা উচিত নয়। খবরের কাগজটা সবার পড়া উচিত, এটা যেমন একটা দিক। তেমনি মিডিয়া কংগ্রেসকে জায়গায় দিচ্ছে না। কংগ্রেসের সন্ধ্যেবেলা টিভি মিডিয়া দেখবেন যে প্যানেল ডিসকাশনের সময় দেখবে অর্ধেক দিন কংগ্রেসের লোককে ডাকেই না। যে কংগ্রেস বলে একটা দল আছে মিডিয়ারা মনেই করে না। কিন্তু এদিকে দেখবেন আমাদের মুর্শিদাবাদ, আমাদের মালদা, আমাদের উত্তর দিনাজপুরে আমাদের ব্যাপকভাবে সংগঠনে ঢল নামছে। তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে কংগ্রেসের যোগদান রেগুলার হচ্ছে, কিন্তু সেগুলো মিডিয়া দেখায় না। মিডিয়া কোনগুলো দেখায়? মিডিয়ার যেটা প্রয়োজন আছে, বিজেপি যে জয়েন করলে ওটা সারাদিন ধরে দেখাবে, নরেন্দ্র মোদী যদি কোনো কথা বলে সেটা সারাদিন ধরে দেখাবে, শুভেন্দুকে সারাদিন ধরে দেখাবে, কিন্তু কংগ্রেসকে দেখাবেন। সুতরাং মানুষ যেটা ছাপা অক্ষরে বা টেলিভিশনের পর্দায় খবরে দেখছে সেটা এখন বিশ্বাস করে। আমরা লড়াই করি আমাদের কংগ্রেসের এক্সিস্টেন্স যেটা আছে, আমরা ইস্যু ভিত্তিক লড়াই করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি, আমরা সমস্ত ইস্যুটা নিয়েই আমরা লড়াইটা করি। সুতরাং আমাদের সেই ইস্যু ভিত্তিক লড়াইটাই আমরা দক্ষিণ আমাদের কাছে সেটা হচ্ছে ক্যাশ করি, সাধারণ মানুষকে সেটাই বোঝাই। আমরা BLA 2 কথা বলছিলেন, আমরা 550-র উপরে BLA 2 দিয়েছি। এবার BLA 2 আবার SIR আমি বলছি তো, অপরিকল্পিত একটা SIR। নির্বাচন কমিশন বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এই SIR-টা করছে। এই SIR তো এবার প্রথম স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, কিন্তু ইন্টেন্সিভ ডিভিশন 2002-এ হয়েছে, এভাবে হয়নি। ওখানে বাড়িতে লোক গেছে। আপনার বাড়িতে কজন অ্যাডাল্ট থাকে 18 বছরের ভোটাধিকার দিয়েছিলেন রাজীব গান্ধী? আগে 21 ছিল, 21 বছর বয়সে ভোটাধিকার পেত মানুষ। এখন 18 বছরের ভোটাধিকার আইন করে রাজীব গান্ধী করে গেছে। 18 বছরের উপরে কারা আছেন তাদের নাম, ঠিকানা, বয়স, বাবার নাম জিজ্ঞেস করেছে, একটা কাগজে রিসিভ করে দিয়ে গেছে। এখানে ফর্ম ছাপিয়ে SIR করে একগাদা মানুষকে হয়রানি করছে। গত 1 মাস ধরে শুনানির নামে মানুষকে হয়রানি করছে। আমরা এর আগে DO অফিসে আমরা বিক্ষোভ করে এসেছি, একবার না দুবার বিক্ষোভ করে এসেছি। যে প্রবীণ লোক যারা বয়স্ক অসুস্থ তাদেরকে কেন আপনারা ডাকছেন বুথে? আপনারা বুথে গিয়ে লাইন দিচ্ছেন বা তারা লাইন দিচ্ছে, একটা জল নেই, 1 গ্লাস জল দেওয়ার লোক নেই, একটা চেয়ার নেই বসার, একটা শুনানি হচ্ছে ঘন্টার পর ঘন্টা লোক বসে আছে শুনানিতে। তো এটা শুনানির নামে তো এটা হয়রানি করছে মানুষকে, এটা শুনানি না হয়রানি। সুতরাং আমরা এটা তীব্র বিরোধী। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ডেপুটেশন দিয়েছি, একাধিকবার দিয়েছি। এবার যদি নির্বাচন কমিশন যদি ঠিকই করে নেয় যে আমরা মানুষকে হয়রানি করব, মানুষের নাম বাদ দেব, মানুষের অসুবিধার মধ্যে ফেলবে, ভোটে বিজেপিকে সুবিধা করে দেবে, তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, চাটা খাওয়া হয়েছে। প্রদীপদা, একটা শেষ প্রশ্ন তোমাকে আমি করব, সেটা হচ্ছে যে তুমি বিজেপি নিয়ে কথাটা বললে ডেফিনেটলি, কিন্তু আমরা কিন্তু রিসেন্টলি দেখলাম শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরে তিনি বলেছেন যে বাম কংগ্রেস যে পুরো ভোটটা আছে তিনি আবেদন করছেন সাধারণ মানুষকে
যে প্রয়োজনে বাঁ হাতে ভোট দিন, কিন্তু বিজেপিকে ভোট দিন, তৃণমূলকে সরাতে একমাত্র বিকল্প বিজেপি। এবং তুমিও যে কথাটা বললে যে বারবার কংগ্রেসে রক্তক্ষরণ হয়েছে, কংগ্রেসে ভাঙন হয়েছে, 2021-এও বললে, বা তুমি 24-এর কথাও বললে, এই 19-এর কথাও বললে। আমি খুব স্পেসিফিক্যালি যদি এখন কংগ্রেস একজন কোনো কর্মী বা কংগ্রেস সমর্থক এই ভিডিওটা দেখেন, আমি তাদের জন্য খুব স্পেসিফিক্যালি তোমাকে প্রশ্ন করছি যে এই মুহূর্তে 2026-এর নির্বাচনে কংগ্রেস কতটা শক্তিশালী? কারণ আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার, তিনি বলেছেন আমরা ক্ষমতায় আসছি বা আমরা ক্ষমতায় আসতে পারি, সেই জায়গাতে শক্তিশালী সংগঠন রয়েছে। দক্ষিণ কলকাতার নিরিখে এবং শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলছেন তার নিরিখে, মানে কংগ্রেস কতটা বিকল্প হয়ে উঠতে পারে? আমি যদি তোমাকে দক্ষিণ কলকাতাতে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি এবং পশ্চিমবঙ্গের নিরিখে তুই বলতে পারো। দেখুন, আমরা তো মনে করি সর্বভারতীয় স্তরে কংগ্রেসের কোনো বিকল্প নেই। কংগ্রেস যখন দুর্বল হয়ে পড়ে তখন দেশ দুর্বল হয়ে যায়। তো দেশকে শক্তিশালী করতে গেলে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আজকে সাধারণ মানুষের অভিজ্ঞতা তাই বলে। সাধারণ মানুষ চাইছে যে কংগ্রেস ব্যাক করুক, কংগ্রেস ফিরে আসুক, তাই কংগ্রেসকে তারা আঁকড়ে ধরার চেষ্টা করছে। আমাদেরও উচিত, কংগ্রেসেরও উচিত, সমস্ত শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি 294টা সিটে একা লড়াই করার সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিয়েছেন। আমরা সেই মতো প্রিপারেশান নিচ্ছি। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি যে আপনারা অনেক দিন হলো কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এবার নিশ্চিন্ত মনে কংগ্রেসকে ভোট দিন, ভরসা করে ভোট দিন। এই ভোটে আমাদের জয় হবে, এটা আমরা ধরে নিচ্ছি যে আমরা লড়াই করছি। আমার নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে কংগ্রেসের, নতুন জেনারেশন এগিয়ে আসছে কংগ্রেসের ঝান্ডা ধরে। আজকে দেখবেন যে আপনারা টেলিভিশন চ্যানেলে এগুলো পাবেন না, যারা ফেসবুক ফলো করেন, ইউটিউব ফলো করেন, দেখবেন যে আমাদের উত্তর দিনাজপুর, হ্যাঁ, যে আমাদের মালদা এবং আমাদের মুর্শিদাবাদ, বিভিন্ন উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে, এমনকি দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, বিভিন্ন জেলাতেও আমাদের তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে ফিরে আসার ঢল নেমেছে। মৌসুম নূরকেও দেখলাম, ঢল নেমেছে। সুতরাং এই ঢল, যত ইলেকশন আসবে সেই ঢলের মাত্রা আরো বাড়বে। সুতরাং কংগ্রেসকে মানুষ যে চাইছে সেটা হচ্ছে এটা একটা লক্ষণ বলতে পারেন, যে লক্ষণ। কলকাতার মানুষরা একটু আইসি, একটু মানে প্রতিবাদ করতে ভুলে যায়। মানুষ দেখবেন যে একটা প্রতিবাদের ভাষা, আগে যেমন রাজনৈতিক প্রতিবাদ কিংবা রাস্তায় প্রতিবাদ, এই প্রতিবাদ দেখবেন ধরন কমে গেছে। একটা রাস্তা থেকে যদি কোনো মানুষ সাহায্য চায়, সেই সাহায্য মানুষ এড়িয়ে যায়। রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্টও হয়, যদি মানুষ আহত হয়ে থাকে, দেখবেন তাকে সাহায্য করার লোক কমে যাচ্ছে, প্রতিবাদ করার লোক কমে যাচ্ছে। সুতরাং মানুষকে প্রতিবাদ করতে এগিয়ে আসতে হবে। একটা এত বড় কাণ্ড হলো, দেখবেন সল্টলেক স্টেডিয়ামে মেসি কাণ্ড হলো। মেসি কাণ্ডে একদিনই প্রতিবাদ হয়েছে স্টেডিয়ামে। একটা টিকিটের দাম 3800 টাকা। গোটা স্টেডিয়ামে সেদিনকে কানায় কানায় পূর্ণ ছিল। সেই স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বললেন 14 দিনের মাথায় আমাদের তদন্ত কমিটি রিপোর্ট দেবে। 14 দিন কেন, 1 মাস হয়ে গেল, এখনো রিপোর্ট এলো না। টাকা ফেরত হলো? স্টেডিয়ামে যারা টিকিট কেটে গেছিল টাকা ফেরত হলো? সুতরাং এটা মানুষ ভুলে যায়, মানুষকে সেটা মনে করাতে হবে। এটা আমাদের কাজ। সুতরাং সাধারণ মানুষকে আমরা বলছি যে আমরা কংগ্রেসই ঘরানা, কংগ্রেসই মনোভাবাপন্ন জাতীয়তাবাদী মানুষ, আপনারা কংগ্রেসকে আপন করবে, এটা আমরা নিশ্চিত। এবারে যে বিজেপি সেই সুবিধাটা করতে আর বোকা বানাতে পারবে না মানুষকে। থ্যাংক ইউ প্রদীপ দা। কথা বলছিলাম প্রদীপ প্রসাদের সঙ্গে। প্রদীপ দা যে কথাটা বললেন যে মানুষ ভুলে যায়, মানুষকে মনে করিয়ে দেওয়াটা আমাদের কাজ, ঠিক তেমনিভাবে আমাদেরও কাজ এই মানুষকে বারবার ইস্যুগুলো, যে মূল ইস্যুগুলো যেগুলো থেকে মানুষ সরে যাচ্ছে, সেই ইস্যুগুলোকে বারবার সামনে আনা। যে কোনো এলাকার মূল ইস্যুগুলো কি, কোর ইস্যুগুলো কি, সেইগুলো নিয়ে আলোচনা করা। কিছুটা আজকে আলোচনা করলাম। আমি প্রথমেই বলেছিলাম যে ভিডিওটা একটু বড় হবে, আমি স্ট্যাম্প দিয়ে দেবো, আপনারা সেইভাবে পাটে পাটে দেখতে পারেন। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যাতে মানুষ জানতে পারে। এবং আপনারা কমেন্টে জানাতে পারেন যে এরকম আমরা আর কোন কোন এলাকায় গিয়ে ভিডিও করতে পারি। আপনারা যদি কমেন্টে জানান, তাহলে আমরা সেই সব এলাকাগুলোকে কভার করার চেষ্টা করব ভোটের আগে বা ভোট চলার কালীন।
আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।